সবচাইতে বসবাসযোগ্য নগরীগুলোর মধ্যে পৌঁছাবে না। তার কারণ হচ্ছে আমাদের জনসংখ্যা, আমাদের স্কারসিটি অফ ল্যান্ড, আমাদের উইক এনফোর্সমেন্ট এবং আমাদের আইন না মেনে চলার প্রবণতা। দুটো ছোট ছোট উদাহরণ দিই। একটা উদাহরণ হলো, আপা পলিথিন ব্যাগ তো মার্কেট থেকে যাচ্ছে না। তাহলে যখন পাল্টা প্রশ্ন করি যে আপনি বাজারে যাওয়ার সময় ব্যাগটা নিয়ে যান, জি না আপা হর্ন বাজানো তো বন্ধ হচ্ছে না। আমি যখন জিজ্ঞেস করি আপনার গাড়িতে হর্ন বাজানো বন্ধ হয়েছে, আপা এইখানে রিক্সা সামনে চলে আসে, মানুষ সামনে চলে আসে, হর্ন বাজাতেই হয়। এই মনস্তত্ত্ব জয় করার যে একটা সংগ্রাম, এটা খুব সহজ না। আমার মনে হয় ধর রাজুকের পূর্বাচল, সেখানে এখনো তেমন বাড়িঘর হয়নি। সেখানে যদি রাজুক একটা ডিজাইন করে দেয় যে 6 তলা বাড়ি এই ডিজাইনে হতে হবে, 8 তলা এই ডিজাইনে হতে হবে, 10 তলা এই ডিজাইনে হতে হবে, তখন কিন্তু আমাদের রাইট টু প্রপার্টি নিয়ে আমরা হইচই করবো। অথচ আমরা যখন বিদেশে যাই, কোনো একটা এলাকায় একটা রাস্তায়, 2টা রাস্তায়, 3টা, সব বাড়ি একই রকম। তাহলে রেগুলেটরের জন্য রেগুলেট করাটা আসলে সুবিধা হয়, সহজ হয়। আমরা ধরেন বিদেশে যখন আমাদের কোন আত্মীয়ের বাসায় যাই, আমরা মুসলমানরা সব সময় আমাদের বাথরুম গুলোতে পানির সাপ্লাইটা চাই। ওরা দেখা যায় বাসায় 2টা বাথরুম থাকলে একটাতে পানির সাপ্লাইটা রাখতে পারে, আরেকটাতে পারে না। আমরা তখন জিজ্ঞেস করি কেন পারো না, বলে বাড়তি পানি আনতে গেলে বা একটা পাইপলাইন দিতে গেলে এই আরো $2,500 জমা দিতে হবে। আমাদের যারা বিল্ডিং করি, আজকে পলাশ ভাই প্রেজেন্টেশন তো খুবই ভালো ছিল, আর রফিক ভাই তো আমি ভক্ত হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা আমাকে কোনদিন অত টাকা দেবে না ওদেরকে দিয়ে প্ল্যান করিয়ে বাড়ি বানানো, কিন্তু দর্শনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস একটু মন খারাপ লাগলো শুনে, এসসিপির বিষয়টা দেখেন। ঢাকা শহরে আমি দায়িত্ব নেওয়ার পরপরই একটু খালগুলো খনন করার চেষ্টা করলাম। এটা পরবর্তীতে অবশ্যই উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন করলো, কারণ তখন ওখানে প্রশাসক ছিল না, শুধু টিকটক এন্ড দে পিকড আপ। আমরা 2 মাস খাল খনন করে যেটুকুন গভীরতা করি, 2 মাসে স্লাগ জমে জমে আবার ওটা ভরাট হয়ে যায়। এখন ঢাকা ওয়াসাকে জিজ্ঞেস করা হলো যে পুরো নেটওয়ার্ক, সিওয়েজ নেটওয়ার্ক চালু করতে কতদিন লাগবে। ঢাকা ওয়াসার উত্তর হচ্ছে 2034 সাল। এখন 2034 সাল পর্যন্ত তো বসে থাকা সম্ভব না। আর আমরা দেখলাম যে শ্রীলঙ্কাতে প্রত্যেকটা বাসা বাড়িতে এসসিপি লাগানো ম্যান্ডেটরি করে দিয়েছে, এবং তারা এটা ভালো সুফল দিচ্ছে। আপনার বাসার নিচে ফ্ল্যাটই যখন করেন, আপনার বাসার নিচে কিন্তু জায়গা থাকে। আপনি যদি বাসায় লাইট জ্বালান, কেউ না কেউ তো লাইট ম্যানুফ্যাকচার করছে। আপনি যখন বাসায় এসি লাগান, কোনো না কোনো কোম্পানিতে এসি আনতেছে। কাজে এটা সহজ হিসাবে ব্যবসা না ভাই, এটা জনস্বার্থের প্রয়োজনে এই কাজটা করা হচ্ছে। এখানে মালিকের খরচ 24 লক্ষ টাকা হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা বেশ কয়েকটা মেলায় কাজ করে দেখেছি 10 থেকে 12 লক্ষ টাকা তারা বলে এটা কভারেজ দেওয়া সম্ভব। তারপরেও যদি আমরা একত্রে সকলে মিলে একটু চেষ্টা করি, যেহেতু এটা একটা স্লো আইটেম, কারণ হচ্ছে এখনো তো এসসিপি বহুল ব্যবহৃত না বাসা বাড়িতে, ফলে সরকার প্রচুর পরিমাণ রেভিনিউ আর্ন করছে না। সেখানে সরকারকে যদি আমরা সকলে মিলে লিখি, সরকার বেসরকার, যে আপনারা এখানে ট্যাক্সটা মিনিমাম পর্যায়ে রাখেন এবং মান নিয়ন্ত্রণ যদি আমরা করি, তাহলে আমি মনে করি যে ঢাকা শহরের খাল এবং নদীগুলোতে যেই পরিমাণ পয়ঃবর্জ্য যাচ্ছে, এইটাকে আমরা আজকে থেকে কাজ শুরু করলে আগামী 5-7 বছরে গিয়ে কমিয়ে আনতে পারবো। এখন আমরা নদী দূষণ মুক্ত চাইবো, খাল দূষণ মুক্ত চাইবো, সিভিল সিস্টেম ডেভেলপ করবো না, নিজেও দায়িত্ব নিব না, সবকিছুতে একসাথে হবে না। এবং যাদের 5 কাঠা জমি আছে তারা 10 থেকে 12 লক্ষ টাকা খরচ করতে পারবেন বলেই আমাদের বিশ্বাস, এবং সেখানে প্রয়োজনে আমরা হয়তো একটু ইনসেন্টিভ দেবো। আমার আজকের এই আয়োজনটা করার উদ্দেশ্য হলো যে যখন আমি পরিবেশ অধিদপ্তর আমাকে বললো যে ওয়ার্ল্ড ব্যাংক সাপোর্টেড তাদের একটা প্রকল্প আছে, বেস্ট প্রকল্প, সেখানে তারা কয়টা মতন বাসা করবে, 37টা মতো বাসা করবে। কয়টা? 26টা। তাই বললাম যে আপনারা কি পোড়া ইট দিয়ে বাসা করবেন? এবং দেখেন এই যে পরিবেশ অধিদপ্তরে বসে আছি, 12টার সময় সব বাতি জ্বালিয়ে এসি ছেড়ে
কোনো অর্থ হয় না, শুধুমাত্র বিল্ডিংটা ঠিক মতন ডিজাইন হয়নি। এবার আমি দায়িত্ব নেওয়ার পরে প্রথম 2 মাসে আমি 3 কোর্স অফ অ্যান্টিবায়োটিক নিয়েছি। কেন জানেন? কারণ সচিবালয়ে ফ্যান চালানোর কোনো উপায় নেই, জানালা খোলার কোনো উপায় নেই, আপনাকে সার্বক্ষণিক এসির মধ্যে থাকতে হবে। এবার আমি এসি থেকে অভ্যাস নেই, আমার খুব গরম হলে তখন আমি একটু সময়ের জন্য হয়তো এসিটা থাকতাম, কিন্তু ওইখানে ফ্রি মানে আপনার বাতাস ঢুকবে এটার কোনো সিস্টেমই নাই। পরে আমি রিয়েলাইজ করলাম যে এইরকম একটা বদ্ধ পরিবেশে থেকে এই কষ্টটা হচ্ছে। আমাদের সরকারি পর্যায়ে আমরা সত্যিকার অর্থেই টেকসই বিল্ডিং কেন করতে পারি না? ময়মনসিংহে ডিসি অফিসে গেলাম, সেখানে দেখলাম যে প্রচুর আলো, ব্রিটিশ সরকারের আমলে বানানো, তো সিলিংটা একটু উঁচু, আর যে প্যাসেজটা আছে ওইখানে একটু করে গ্লাস লাগিয়ে দেওয়া আছে উপরের দিকে, যেটা আমরা ভেন্টিলেটর করি না, গ্লাস। ওই গ্লাসের কারণে যে আপনি যদি উত্তরা গণভবনে যান সেখানেও আপনি এগুলো দেখবেন যে লাইট প্রবাহের জন্য কেমন করে একদম কম খরচে তারা প্রভিশন করেছে। কাজে এটা অসম্ভব তো না। আমরা সব রাজুকে যদি বলে দেয় প্রত্যেকটা পিডব্লিউডি যেমন অনেক কটা অপশন দেয়, আমাদের রাজু কিন্তু এখনো সেই অপশন গুলো দিচ্ছে না। অপশনটা হচ্ছে অনেক কোম্পানি থেকেই পোড়াইটের বিকল্প অন্যান্য জিনিসগুলো আমরা কিনবো। আমার উদ্দেশ্য হচ্ছে এটা করার যে আমরা একটা বাধ্যতামূলক ডিরেক্টিভস দিয়ে যাই। যে বাধ্যতামূলক ডিরেক্টিভসটা আমার ধারণা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্টের অধীনে দেওয়া সম্ভব। এটা শুধু ঢাকা না, গোটা বাংলাদেশেই আমরা মানুষকে উৎসাহিত করি, সরকারি পর্যায়ে আমরা বাধ্যতামূলক করি। সরকারি পর্যায়ে এখন আমরা ছাদের উপরে সোলার প্যানেল লাগানো বাধ্যতামূলক করছি। বাধ্যতামূলক মানে আজকেই সব হয়ে যাবে না, আজকে থেকে শুরু হয়ে 5 বছরে হবে। আমরা যদি সরকারি পর্যায়ে সাস্টেইনেবল বিল্ডিং বাধ্যতামূলক করে দিই, আমরা পোড়াইট থেকে সম্পূর্ণ সরে আসি, আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করি, আমরা সিলিংটা উঁচু করি। একজন এখানে টাইলসের কথা বললেন, দুঃখ লাগে দেখতে, পুরোনো আমলের বাসাগুলো রেনোভেট করে, রেনোভেট করতে গিয়ে পুরোনো যত মোজাইক সব তুলে চকচকা কতগুলো টাইলস লাগিয়ে দেয়। রুচিবোধেরও তো একটা ব্যাপার থাকতে হবে। আমরা সেখানে স্থাপত্য মানে স্থপতি যারা আছে, যারা পুরোনো বিল্ডিং নিয়ে কাজ করে, তাদেরকে তো একটু পরামর্শ নিতে পারি। আপনি ঢাকার বাইরে সব পুরোনো ডিসি অফিসে যাবেন, বাইরে দিয়ে সুন্দর ওই ঐতিহাসিক অবয়বটা আছে, ভিতরে সব এমন অদ্ভুত টাইলস দিয়ে রেখেছে, ওটার সাথে ঐতিহ্য আর স্থাপত্যের কোনো মিক্সরি হচ্ছে না। তো আপনারা যদি বলেন যে এটা করা উচিত, তাহলে আমি অনুরোধ করব যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে তারা যেন HBRI কে নিয়ে, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে নিয়ে, PWD কে নিয়ে, লোকাল গভর্নমেন্টকে নিয়ে, SEDA-কে নিয়ে, ওয়াসাকে নিয়ে, আমি যে আর কারো নাম বাদ পড়ে যায় আপনারা ইনক্লুড করে দিতে পারেন। আপনারা প্লিজ একটা আজকেই যে এই সপ্তাহে আমরা একটা ওয়ার্কিং কমিটি করে ফেলি, ওই ওয়ার্কিং কমিটি আমাদের জন্য একটা ক্রাইটেরিয়া ডেভেলপ করে ফেলুক, একটা যেটা কাউন্সিল বলা হচ্ছে, আমরা একটা কাউন্সিল মতন করে ফেলি, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এবং রেটিং সিস্টেম করে ফেলি। এটা যদি আমরা একটা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্টের আন্ডারে নোটিফিকেশন করে ফেলতে পারি, এটা লিগালি বাইন্ডিং হয়। It does not have to be rule, but it can be directives. And then we go for pushing that all government buildings to be built henceforth will have to be sustainable. I fully agree with you, পলাশ ভাই, যে গ্রিন বললেই আসলে গ্রিন হয়ে যায় না। হ্যাঁ, আজকাল তো গ্রিন কোটিং করেও গ্রিন হয়ে যাচ্ছে সবকিছু, সবাই গ্রিন ইন্ডাস্ট্রি, সবাই গ্রিন ফ্যাক্টরি, আমার কোনো নদীও বাঁচে না, আমার কোনো খালও বাঁচে না। তাহলে সবাই যে এত গ্রিন হলো, এর ফলটা তো দেখতে পাচ্ছি না। সব গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের গ্রিন হয়ে গেছে, তাদের এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু সব ডাইং ফ্যাক্টরির কথা চিন্তা করেন। যে এখানে বসে আছি, এখন খবর আসলো যে ভালুকাতে মানুষরা কাফন মিছিল করছে, কারণ ডাইং ইন্ডাস্ট্রি ওখানে পলিউশন করতেছে। আর আপনি 4 জন ম্যাজিস্ট্রেট নিয়ে কয়টা ইন্ডাস্ট্রির লাইন কাটবেন? আজকে কাটবেন, কালকে কোর্টে যে একটা সে অর্ডার নিয়ে আসবে। এটা তো সমাধান না। সমাধান হচ্ছে যে
আমার ইটিপি ফাংশনাল করা, আমার সিস্টেমকে আপগ্রেডেড করা, যে আমি ঘরে বসে দেখতে পারবো ইটিপি চালাচ্ছে কিনা। যতই আমি ম্যানুয়ালি করবো ততই কিন্তু করাপশন আমি অ্যাড্রেস করতে পারবো না। যখন আমি অনলাইনে চলে যাব, তবে এর আগে একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলেছিলেন, আমি বলছি যে আপনাদের সিসিটিভি ওই সময় চলছিল না, উনি একটা উত্তর দিয়েছিলেন যে ম্যাডাম আমাদের সিসিটিভি যে সময় প্রয়োজন ওই সময় অটোমেটিক বন্ধ হয়ে যায়। আপনারা যদি অটোমেশনে যান মনিটরিং এ, তারপরে আবার ওইটাকে চালু না রাখেন আর বলেন পাওয়ার ফেলিয়ার ছিল ওই সময় যেটা আনতে পারি নাই, এসব করলে হবে না, আমাদেরকে সৎ হইতে হবে টু দ্য কজ। তো লেট মি কনক্লুড, আমি মিনিস্ট্রি অফ হাউজিং এন্ড পাবলিক ওয়ার্কসকে আপনার মাধ্যমে অনুরোধ করছি, আমি নিজেও কথা বলবো, তারা একটা ওয়ার্কিং গ্রুপ করে এইটাকে একটা ডিরেক্টিভ করে, আমাদের কাছে কিন্তু আসলে আছে, এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে আছে কিছু, বাংলাদেশ ব্যাংকে আছে কিছু, পরিবেশ দপ্তর বলে বটে যে রেইন ওয়াটার হারভেস্টিং করেন, কিন্তু আসলে তো মনিটর করতে পারে না ওভাবে। তো আমরা সকল সংস্থা মিলে একটা বাইন্ডিং সেট অফ ডিরেক্টিভস করে ফেলি, তারপরে জানুয়ারি থেকে আমরা নিয়ম করে দিই, তখন থেকে যত সরকারি বিল্ডিং হবে সকল সরকারি বিল্ডিং যাতে এই বিধানগুলো মেনে চলে, যাতে 12টার সময় এসে বাতি জ্বালায় আমাদেরকে মিটিং করতে না হয়। এটা কি সাংঘাতিক দুর্ভাগ্যের কথা বলেন তো। এবার আমরা বাইরে যখন বৃষ্টি হয় তখনও ঘরের ভিতরে এসে থাকতে হয় এখানটাতে। এবার আমরা যদি চিন্তা করেন যে এই বিল্ডিংটা যদি ওইভাবে ডিজাইন হতো যে আমরা বাইরে বৃষ্টি দেখছি আর এখানে কথা বলছি, আমাদের মনোজগৎটাই তো অন্যরকম হতো। তো এখানে স্থাপত্য অধিদপ্তর থেকে একজন এসছেন না, যিনি আমাদের কক্সবাজারের বিল্ডিংটা ডিজাইন করছেন, আপনি আছেন? আপনি শুনেছেন আজকে যে প্রেজেন্টেশন গুলো হয়েছে, আপনি যে নতুন ডিজাইনটা আমাদেরকে দিয়েছেন সেখানে এগুলো সব আপনি ইনকর্পোরেট করেছেন? যদি না করে থাকেন তাহলে আবার ইনকর্পোরেট করেন, এবং আমাদেরকে যে আজকে যে HBRI আছে, PWD আছে, আমাদের আর্কিটেক্ট আছে, আমাদের সবাইকে আপনি জুমে একটু প্রেজেন্ট করেন, সো দ্যাট বাংলাদেশের প্রথম সাস্টেইনেবল বিল্ডিংটা আমরা আপনার হাত দিয়ে, আপনার অধিদপ্তরের হাত দিয়ে পরিবেশ অধিদপ্তরের জন্য করে যেতে পারি। ঠিক আছে, আপনাদের সবাইকে সক্রিয় অংশগ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ। I think we have concluded on time. Thank you very much.